স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তাপদাহে নাকাল দেশের বেশিরভাগ এলাকা, কাল তাপমাত্রা কমবে, কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করছেন গৌতম বুদ্ধের অনুসারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্য বাড়াচ্ছে বসন্তের ফুল, পর্যায়ক্রমে বাড়বে গাছের সংখ্যা। এবারে বিস্তারিত। তাপদাহের নাকাল দেশের বেশিরভাগ এলাকা, তবে কাল থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। বৃষ্টি হতে পারে অনেক জায়গায়, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। আজ চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই তাপ প্রবাহে বিপর্যস্ত প্রায় পুরো দেশের জনজীবন। কোনো কোনো জায়গায় তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি, ফলে তীব্র গরমে অনেকের হাঁসফাঁস অবস্থা। তাপদাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকটা বাধ্য হয়ে আসছেন ঘরের বাইরে। পেটের জন্য বের হয়েছে, এছাড়া কি কষ্ট যতই হোক বের হতে হবে, উপায় নাই। গরমের মধ্যে চালানি লাগবো, খাওয়া খরচ আছে, গাড়ি ভাড়া আছে, বাড়ি পরিবারে দেওয়া লাগবো, সংসার চালান লাগবো, তাছাড়া কি করবো? তাপদাহের কারণে হিটস্ট্রোক ও পানি শূন্যতা দেখা দিতে পারে, এতে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। সবচেয়ে বেশি নাজুক অবস্থায় পড়ছে শিশু ও বয়স্করা। এতে হঠাৎ করে তীব্র গরম পড়েছে। এই সময়টা প্রত্যেক বছর আসলে গরমটা পড়ে, গত বছর এই খুব বেশি তাপমাত্রা বেশি ছিল, তীব্র তাপমাত্রা ছিল এবং বেশ কিছুদিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে। সেজন্য সবার বাইরে যখন বের হবে গরমের মধ্যে, তখনই ছাতা, সানগ্লাস, মাথা টুপি, পানির বোতল নিয়ে বের হবে যারা কর্মজীবী আছেন। আর বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বের হওয়ার দরকার নেই, যাদের বাইরে কাজ নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে শিগগিরই চলমান পরিস্থিতির উন্নতি হবে। উত্তর পূর্ব অর্থাৎ সিলেটে কিন্তু সকালবেলা কিছুটা বৃষ্টি হয়েছে এবং আগামীকালকেও বৃষ্টিপাতের পরিমাণটা একটু উত্তর পূর্ব অঞ্চলের দিকে বাড়বে, অর্থাৎ ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার কিছু উত্তরাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ এবং রংপুর বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত আগামীকালকে শুরু হবে এবং আগামীকালকে তাপমাত্রা কিছুটা কমে আসবে এইসব অঞ্চলে। তবে বাকি অঞ্চলগুলোতে তাপমাত্রা আগামীকালকেও আজকের মতোই কাছাকাছি থাকবে। এরপর আগামী পরশু দিনে সারা দেশেই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, সোমবার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ঢাকার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে বয়ে যাচ্ছে তাপদাহ, এতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষজন। রাজশাহীতে আজও তীব্র তাপদাহ বইছে। দুপুর ৩টায় তাপমাত্রা ছিল 40.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে এ তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে খেটে খাওয়া ও দিন মজুরেরা পড়েছেন বিপাকে। এছাড়া গরমের কারণে হাসপাতালে অন্যান্য সময়ের চেয়ে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গরমে এক সপ্তাহ ধরে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে কয়েকদিনের তাপদাহের পর রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি নেমেছে। দুপুর 2টার দিকে শুরু হয় বৃষ্টি, যার স্থায়িত্ব ছিল প্রায় 1.5 ঘন্টা। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, রাজশাহীর গরমের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, আবহাওয়া অফিস কি বলছে? কবে নাগাদ গরম কমতে পারে? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আনোয়ারুল, গত কয়েকদিন থেকে রাজশাহীর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর ফলে রাজশাহীবাসীর নাকাল অবস্থায় দিন পার করছেন। তবে কিছুক্ষণ আগ থেকে আমরা দেখেছি যে রাজশাহীর আকাশে একটি মেঘ ঘুরছেন এবং কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়ছেন। রাজশাহী
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রইদুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রাজশাহীর আকাশে একটি মেঘ ঘোরাফেরা করছে, বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং আজ রাজশাহীর সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। এবং এ তাপমাত্রা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 28.0 ডিগ্রি সেলসিয়াস হিসাবে রেকর্ড করা হয়েছে। এবং গতকাল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটি 26.5 ডিগ্রি সেলসিয়াস হিসাবে রেকর্ড করেছেন। এবং গত পরশু রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 25.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সব মিলে বলা চলে গত কয়েকদিন থেকে রাজশাহীর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর ফলে নগরবাসী চরম উৎকণ্ঠা এবং নাকাল অবস্থায় দিন পার করছেন। এবং এ তাপমাত্রা আরও 2-1 দিন বিরাজ করবে বলে রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে। যদি আনোয়ারুল আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখি যে প্রচণ্ড গরমের কারণে আমরা দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কলেরা, ডায়রিয়া, হিট স্ট্রোক এবং জনিত রোগ রয়েছে, সে সকল রোগের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বলি যে নগরীতে যারা খেটে খাওয়া এবং দিনমজুর রয়েছেন তারাও বলছেন যে প্রচণ্ড গরমের কারণে আসলে তাদের প্রতিদিনের যে আর্থিক উপার্জন তা করতেও তাদের কত কষ্টসাধ্য হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহীতে প্রচণ্ড গরমের সর্বশেষ খবর। আনোয়ারুল। আদনান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করছেন গৌতম বুদ্ধের অনুসারীরা। বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। দিনটি উপলক্ষে শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার আয়োজন করা হয়। আজকে আমাদের অনুষ্ঠানে থাকবে ধর্মদেশনা বা ধর্ম আলোচনা এবং বিকালবেলায় আমরা ভিক্ষু সংঘকে আহার দান করব। বিশ্বের শান্তির জন্য আমরা আজকে বৈশাখী পূর্ণিমার দিন আমরা বুদ্ধদেবের কাছে প্রার্থনা করি। আজকে বৌদ্ধ ধর্মের জন্ম, পরিনির্বাণ, নির্বাণ লাভ করেছেন জগতের সকল প্রাণী শুভ। আমি অষ্টমজি পালন করতেছি। এই অষ্টমজি পালন করা আমাদের আজকের নৈতিক কর্তব্য একটু বৌদ্ধ হিসাবে। দর্শক, বুদ্ধ পূর্ণিমার নানা আয়োজনের খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ক্যামুই অং মার্মা। ক্যামুই, বান্দরবানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? ধন্যবাদ আনোয়ারুল, আপনাকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি উজানিপাড়া বৌদ্ধ বিহারে। এখানে চলছে ধর্মদেশনা এবং সমবেত প্রার্থনা। এর আগে সকাল 7:30টায় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষরা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শহরে যে একটা শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পরে উজানিপাড়া যে রাজগুরু বৌদ্ধ বিহারের যে বোধিবৃক্ষ রয়েছে সেখানে এসে জড়ো হয় এবং ভগবান বুদ্ধের উদ্দেশ্যে বৃক্ষের চন্দনের জল ঢেলে প্রার্থনা করা হয়। এরপরে 10টা থেকে বৌদ্ধ বিহারগুলোতে যে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষরা রয়েছে তারা বিভিন্ন মিষ্টান্ন খাবার এবং যে ছোঁয়াইন সহ যে বৌদ্ধ ভিক্ষুকে দান করেন। এবং এরপরে এই যে বিকেলে সমবেত প্রার্থনা এবং সন্ধ্যার দিকে যে বিহারে যে প্রদীপ প্রজ্বলন হবে, প্রদীপ প্রজ্বলনের পরে হয়তো এই যে বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান শেষ হবে। যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস 2500 বছর আগে এই দিনটিতে যে একই বোধি বৃক্ষের তলে নিচে যে গৌতম বুদ্ধ জন্ম লাভ করেন এবং এরপরে বৌদ্ধতা লাভ করেন, এরপরে পরিনির্বাণ। এই জন্য এই ত্রিস্মৃতি হিসেবে এই দিনটিকে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা যে তাৎপর্য হিসেবে মনে করে। আপনাকে ধন্যবাদ।
বান্দরবান থেকে বুদ্ধ পূর্ণিমার খবর জানাচ্ছিলেন সহকর্মী ক্যামুই অংমার্মা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে তিনি সাংবাদিকদের কথা জানান। সিইসি বলেন, বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল গেজেট হলে কালই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে গতরাতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করায় সরকারকে সাধুবাদ জানায় বিএনপি। এমনটাই বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগত জানাই এই সরকারের এই পদক্ষেপকে। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যকলাপ যাতে বন্ধ রাখা যায়, নিষিদ্ধ করা যায়, সেই জন্য আরও একটি পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে, সেটা ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইনে। আমার মনে হয় এই সন্ত্রাস বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে, সেই জন্য করে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাকে আমরা স্বাগত। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। শনিবার রাতে দুটি কথার শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। মাহফুজ আরও বলেন, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে। তিনি বলেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই। আওয়ামী লীগের গুমখুন আর শাপলায় মোদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা 36th ডিভিশন। জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে বলেও মন্তব্য করেন মাহফুজ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কোনো রাজত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে সংখ্যালঘু সংখ্যাগুরুর কার্ড খেলে যে সাম্প্রদায়িক রাজনীতি হয়েছে, ভবিষ্যতে সেই ঘৃণ্য রাজনীতির চর্চা করার সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ব, দেশ গড়ব, রাষ্ট্র গড়ব। সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না। ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার মাদক ও অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। 60 বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে একটি যানবাহন সহ 55,000 পিস ভারতীয় বাজি, জিরা, বাসমতি চাল, চা পাতা, চকোলেট, গাঁজা, হুইস্কি, বিয়ার ও সিরাপ আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত পণ্যের বাজার মূল্য 58 লাখ টাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 143 কিলোমিটার সড়ক বিভাজনে মুগ্ধতা ছড়াচ্ছে নানা জাতের হাজারো রঙিন ফুলের গাছ। আছে বহু ফলের গাছও। সড়ক বিভাগ বলছে, পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে। দুপুরের রোদে যেন বসন্তের পরশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই চিত্র দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে রঙিন ফুলের বাগান। সোনালু, কৃষ্ণচূড়া, জারুলের রঙে রঙিন এ পথ যেন এক চলন্ত পেইন্টিং।
ব্যস্ত সড়কে পথিকের নজর কাড়বে কাঞ্চন, রাধাচূড়া, গন্ধরাজের মতো ৫৪,০০০ ফুলের গাছ। আছে হৈমন্তী, টগর, কদম, বকুল, করবী, ক্যাসিয়া ও পলাশ সহ অসংখ্য প্রজাতির গাছ, যা দেখে চোখ জুড়ায় সড়কে চলাচলকারীদের। মনোরম দৃশ্য সে অত্যন্ত ভালো লাগে। আর যখন আপনার মেঘলা আকাশ হয় তখন তো এই জায়গাটা বলার মতো। ফুলের অবস্থা, এই দৃশ্যগুলো দেখি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ১৪৩ কিলোমিটার সড়কের এই রঙিন পথচলা শুরু হয়েছে ৫ বছর আগে। মূলত যানবাহনের হেডলাইটের আলো কমাতে সড়ক বিভাজকে গাছ রোপণ করে সওজ, আর এখন সেটাই হয়ে উঠেছে পথচারীদের মুগ্ধতার প্রতীক। এর মধ্যে কুমিল্লার অংশেই রয়েছে ১০৫ কিলোমিটার। সড়ক বিভাগ জানায়, এই সবুজ বিপ্লব এখানেই থেমে নেই, পর্যায়ক্রমে আরও গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে। আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি এবং সেগুলো সড়ক বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে। ফুল গাছ ছাড়াও জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, হরিতকি সহ ৪২,০০০ ফল ও ঔষধি গাছ রয়েছে এই সড়কে। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। আল জাজিরা জানিয়েছে, শনিবার যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। শহরটিতে লাল সতর্কতা জারি করেছে জেলা প্রশাসক। অন্যত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ভারতই বরং যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে দিল্লির অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবিলম্বে আলোচনা শুরু করতে চান তিনি। এটি ১৫ মে থেকেই শুরু হতে পারে। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। লক্ষ্য হল সংঘাতের মূল কারণগুলো সমাধান করা এবং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানো। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত পুতিনের প্রস্তাবের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। Конечно, мы видим, и мы за тот же период времени этот миллион. ক্রিকেট। বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে আর থাকছেন না আন্দ্রে অ্যাডামস। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল। তবে পারস্পরিক সমঝোতায় বিসিবির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে যাত্রা শেষ হচ্ছে তার। ২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর তাসকিন আহমেদ, নাহিদ রানাদের পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের অ্যাডামসকে দায়িত্ব দেয় বিসিবি। এরই মধ্যে নতুন কোচও অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। খেলোয়াড়ি জীবনে গতির জন্য খ্যাতি ছিল তার। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১টি টি-20-তে মাঠে নামেন তিনি। শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তাপদাহে নাকাল দেশের বেশিরভাগ এলাকা, কাল তাপমাত্রা কমবে, কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করছেন গৌতম বুদ্ধের অনুসারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্য বাড়াচ্ছে বসন্তের ফুল, পর্যায়ক্রমে বাড়বে গাছের সংখ্যা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ৬টা ৪০ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।